আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং সময়োপযোগী বিষয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পারিবারিক আইন। লাইভ টক শো অনুষ্ঠানটি রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে ভিজিট করুন www.facebook.com/রেডিও নলতা এবং অনুষ্ঠানটি শুনতে টিউন করুন রেডিও নলতা 99.2 FM। ওয়েবসাইটে শুনতে ভিজিট করুন www.radionolta.com। নারী ও শিশু নির্যাতন দমন আইন ও লাইভ টক শো সাতক্ষীরা সহিংসতা, অবহেলা, মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনাগুলো আজ আমাদের সমাজে গভীরভাবে শেকড় গেড়ে বসেছে। স্বদেশ সাতক্ষীরা এবং আইন ও সালিশ কেন্দ্র সহযোগিতায় সাতক্ষীরাতে জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সাতক্ষীরা সদরের 4টি ইউনিয়ন ও 4টি স্কুল মানবাধিকার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করছে। দর্শক শ্রোতা, আজ আমাদের লাইভ টক শো অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট জনাব মোস্তফা আসাদুজ্জামান, সিনিয়র আইনজীবী, জজকোর্ট সাতক্ষীরা; জনাব আব্দুল হাই সিদ্দিক, প্রোগ্রাম অফিসার, ওয়ান স্টপ ক্রাইসিস ওসিসি, সদর হাসপাতাল সাতক্ষীরা; সদর সংস্থা নির্বাহী পরিচালক, বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব মাধব চন্দ্র দত্ত। দর্শক শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা ফোন বা SMS করুন 017431089992 এই নাম্বারটিতে। এবারে আমরা টক শো অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। তো যাবার আগে আমি বলে দিতে চাই যে সার্বক্ষণিক আইনি সহায়তা পরামর্শ পেতে যোগাযোগ করুন স্বদেশ হটলাইন নাম্বার 013396268884। তো রেডিও নলতার স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো আছি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন কি? এটা হচ্ছে অ্যাডভোকেট জনাব মোস্তফা আসাদুজ্জামান, সিনিয়র আইনজীবী, আপনার কাছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 1983 সালে প্রথম প্রচলন হয়। এরপরে 1995 সালে এই আইনের ব্যাপক সংশোধনী দিয়ে এটার কার্যকরী হয়। এরপরে 2000 সালের 34টা ধারা সম্মিলিত নারী ও শিশু নির্যাতন দমন আইন 14 ফেব্রুয়ারি 2000 সালে চালু হয়। নারী ও শিশু নির্যাতন বলতে আমরা এই আইনের ভিতরে সর্বমোট যে কয়টি ধারা সংযোজন করা হয়েছে সেই কয়টি ধারার বলা হয়েছে 4 ধারা থেকে 12 ধারা পর্যন্ত, যে নারী ও শিশু নির্যাতন কিভাবে হয়, কিভাবে তার শাস্তি, এগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে। তা আমরা সেখানে দেখতে পাবো দহনকারী পদার্থ দ্বারা যদি কোনো নারী ও শিশুকে যদি জখম করা হয়, নারী ও শিশু পাচার হয়, অপহরণ হয়, মুক্তিপণ আদায়ের জন্যে অপহরণ হয়, নারী ও শিশু ধর্ষণ হয়, নারীর আত্মহত্যা করার জন্য প্ররোচনা দেওয়া হয়, যৌন নিপীড়ন করা হয়, যৌতুকের জন্য নির্যাতন করা হয়, ভিক্ষাবৃত্তির জন্য অজ্ঞানীয় করা হয়, এগুলো এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের সর্বশেষ 2000 সালে যে সংশোধনী হয়েছে 2025 সালে এসে এগুলা সন্নিবেশিত করে এইগুলাই মূলত নারী ও শিশুদের নির্যাতনের সম্পর্কে বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। নারী ও শিশুরা সমাজে কোন কোন ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকেন এটা জানতে চাই জনাব আব্দুল হাই সিদ্দিকী, প্রোগ্রাম অফিসার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল ওসিসি, সদর হাসপাতাল সাতক্ষীরা, আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। নারী ও শিশুরা সমাজে নানাবিধ নির্যাতনের শিকার হয়ে থাকেন। এসব নির্যাতন শারীরিক, মানসিক, যৌন, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন রূপে প্রকাশ পায়। যেমন শারীরিক নির্যাতনের মধ্যে রয়েছে মারধর, আঘাত, বন্ধ করে রাখা, পোড়ানো, শিশু শ্রমে নিযুক্ত করে নির্যাতন, পারিবারিক সহিংসতা। যৌন নির্যাতন হয়রানির মধ্যে রয়েছে ধর্ষণ, গণধর্ষণ, যৌন হয়রানি, শিশুদের উপর যৌন নিপীড়ন, অনলাইন যৌন হয়রানি বা ছবি ছড়িয়ে দেওয়া। এছাড়া মানসিক নির্যাতনের মধ্যে রয়েছে অপমান, হুমকি, ভয় দেখানো, আত্মবিশ্বাস নষ্ট করে দেওয়া, অবমূল্যায়ন, মানসিক চাপ সৃষ্টি করা। অর্থনৈতিক নির্যাতনের মধ্যে রয়েছে নারীর উপার্জনের উপর নিয়ন্ত্রণ, ভরণপোষণ না দেওয়া, চাকরি করতে না দেওয়া, জোর করে কাজ করানো। সামাজিক নির্যাতনের মধ্যে রয়েছে কুসংস্কার বা ধর্মীয় ভুল ব্যাখ্যা দিয়ে নারীকে দমন, বাল্যবিবাহ, পরকীয়া সন্দেহের নির্যাতন, নারীর চরিত্র নিয়ে মিথ্যা রটনা, শিশুকে শিক্ষা থেকে বঞ্চিত করা। এছাড়া মানব পাচার ও জোরপূর্বক শ্রম ও বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিদেশে চাকরির প্রলোভনে পাচার,
জোরপূর্বক বিয়ে বা দেহ ব্যবসা বাধ্য করা, শিশুর অঙ্গ বিক্রি, ভিক্ষায় ব্যবহার করা ইত্যাদি। এছাড়া বর্তমান সময়ে যেটা সবচেয়ে বহুল ব্যবহৃত যে সহিংসতা, সেটা হচ্ছে যে ডিজিটাল সহিংসতা। এর মধ্যে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সামাজিক মাধ্যমে হুমকি, ছবি বিকৃতি, চরিত্র হনন সহ ইত্যাদি। এই জাতীয় নির্যাতনগুলো বর্তমান সময়ে খুবই বিবেচিত মনে হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। তো আমার এবারে প্রশ্ন হচ্ছে, একটি নারী ও শিশু যৌন নির্যাতনের শিকার হলে প্রথমে কি ধরনের পদক্ষেপ নিতে হবে, এটা আমি জানতে চাচ্ছি যে মানবাধিকার কর্মী জনাব মাধবচন্দ্র দত্ত আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দেখেন, নারী এবং শিশু যদি নির্যাতিত হয়, আমাদের প্রথমেই উচিত হয় যে থানাকে ইনফর্ম করা, দায়িত্বত কর্মরত যে পুলিশ থাকেন তাকে ইনফর্ম করা, এবং তার মাধ্যমে তাদেরকে প্রথমে তাদের যদি ফিজিক্যালি তারা অ্যাসাল্ট হয় তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা, এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শুরু করা। এই আইনি প্রক্রিয়া শুরু করার জন্যেই কিন্তু আমাদের লয়ারদের একটা পরামর্শ নেওয়া উচিত, এবং যারা এই আইনগত সহায়তা দিয়ে থাকেন তাদের পরামর্শ নিয়েই আইনগত প্রক্রিয়াটা শুরু করা দরকার। আইনগত প্রক্রিয়া শুরু করতে গেলে অনেকগুলো ধাপ পার হতে হয়। সেখানে প্রকৃত ঘটনার জন্য যারা উইটনেস আছে, সেই উইটনেসগুলো যদি ভালো হয় এবং এফআইআর বা আপনার জিডিটা যদি ভালো হয়, তাহলে কিন্তু আইনগত সহায়তা করতে অনেক সুবিধা হয়। এবং আইনের যে আমরা বলি যে বিচারহীনতার সংস্কৃতি, আমরা যে বলি যে বিচার পাচ্ছি না, এখানে অনেক দুর্বলতা আছে। সেই দুর্বলতাকে আমরা যদি প্রশ্রয় না দিয়ে একজন ভালো লয়ার দিয়ে আইনগতভাবে তার সমস্ত দিকগুলো সুন্দরভাবে দেখে যদি আমরা এফআইআরটা করতে পারি বা জিডিটা করতে পারি, তাহলেই কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্যে একটি সুন্দর চেন তৈরি হয় এবং তখন বিচার প্রক্রিয়াটা সহজ হয়। এবং আমরা স্বদেশ সংস্থা এই কাজটাই করে থাকি, এবং আমাদের হটলাইন নাম্বার আছে, আপনারা জানেন। সেই হটলাইন নাম্বারে সার্বক্ষণিকভাবে আমরা সহায়তা দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি। এবং স্বদেশ সংস্থার একটি প্যানেল লয়ার্স গ্রুপ আছে, যারা সবসময় এই আইন সহায়তা কাজের জন্যে তারা কাজ করেন এবং কথা বলেন, এবং বিনামূল্যে আইন সহায়তা পাওয়ার জন্যে স্বদেশ সংস্থা দীর্ঘ 2000 সাল থেকে কাজ করে যাচ্ছে। এবং আইন ও সালিশ কেন্দ্র স্বদেশ সংস্থা যৌথ এই উদ্যোগ ইতিমধ্যেই সারা সাতক্ষীরা জেলা এবং জেলার বাইরেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এবং বিনামূল্যে আইন সহায়তার সাথে সাথে আমাদের জেলা লিগাল এইড কমিটিও কিন্তু কাজ করছেন। তাদের কাজটাও কিন্তু আমাদেরকে রিকগনিশন দিতে হবে, সেই কাজটাও কিন্তু ভালোভাবে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো আমার এবারে প্রশ্ন হচ্ছে যে নারী শিশুর যে যৌন নির্যাতনের শিকার হলে আইনে কি আছে, কোনো আইন কি বলা আছে তার বিরুদ্ধে? আমাদের দেশে বর্তমানে 2000 সালে এই সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয়েছে, এবং এটা ব্যাপকভাবে 2025 সালে এসে এটা সংশোধনী আনা হয়েছে। এবং সর্বশেষ সংশোধনীতে এই আইনে মামলা করার, থানায় মামলা করার সুযোগ রয়েছে, এবং বিভিন্ন ধারার সংশোধনী এনে সেই ধারাগুলো শাস্তির বিধানও বাড়ানো হয়েছে। এবং উল্লেখযোগ্য হলো, যখন আমরা একজন ভিকটিম যখন নির্যাতিত হয় বা পাচার হয় বা যেভাবে হোক এই আইনের আওতার ভিতরে আসে, তখন আমাদের এই থানায় এই আইনের এই 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করতে পারি। যদি থানায় মামলা করতে ব্যর্থ হয়, তাহলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরাতে এই মামলা করার সুযোগ আছে। এবং আমরা এইভাবে এই আইন ও সালিশ কেন্দ্র সাতক্ষীরা স্বদেশের সহযোগিতায় আমরা এই নির্যাতিত নারী ও শিশুদের পক্ষে মামলা দায়ের করে এবং মামলা পরিচালনা করে তাদেরকে আইনগত সহায়তা প্রদান করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখছেন রেডিও নলতা, চলছে অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পারিবারিক আইন। আপনারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক লাইভে কমেন্টস করতে পারেন আর SMS করতে পারেন 0174392 এই নাম্বারে। তো আমি এবারে জানতে চাচ্ছি যে একজন শিশু আদালতে আসলে কিভাবে সাক্ষ্য দিতে পারে এবং শিশু নির্যাতনের মামলা কতটা দ্রুত কার্যকর হয় বলে আপনি মনে করেন? সরকার এই সংক্রান্ত বিষয়ে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করার জন্য 2025 সালে এসে ব্যাপক সংশোধনী এনেছে, আগেই বলা হয়েছে। এবং এই মামলাগুলো শিশুদের নির্যাতন ক্ষেত্রে 90 দিনের ভিতরে এই মামলা নিষ্পত্তি করার জন্য আইনের বিধান চালু করা হয়েছে, এবং অতি দ্রুত এটা কার্যকরী হবে। এবং শুধু তাই না, এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্যে সরকার ইতিমধ্যেই
আপনার নারী ও নির্যাতনের জন্য নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু পাচার, নারী পাচার নির্যাতন দমন ট্রাইব্যুনাল পৃথকভাবে গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এবং আইনের সংশোধনী এনে আইনগতভাবে এটা সংশোধন করা হয়েছে এবং এই আইনেই এখন বিচার হবে এবং দ্রুত 90 দিনের ভিতরে এই বিচারগুলো সম্পন্ন হবে আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। তো এবারে আমার প্রশ্ন হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এনজিও সেক্টরগুলো আসলে কি কি ধরনের কার্যক্রম পালন করছেন জনাব মাধবচন্দ্র? দেখেন, এনজিওদের কাজ হচ্ছে এই ইস্যুগুলোকে জনসমক্ষে নিয়ে আসা এবং একটি ব্যাপক প্রচারণা দেওয়া এবং জনসচেতনতা সৃষ্টি করা। এনজিওরা কিন্তু সেই কাজটি করছে। সদস্য সংস্থা তার কর্ম এলাকায় বিভিন্ন যুব গ্রুপের মধ্যে, বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপের মধ্যে এবং লিগাল এইড যারা দিয়ে থাকেন, লিগাল এইড বিশেষত জজ সাহেবদের সাথে এবং আইনজীবীদের সাথে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে জানানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা করছি। এছাড়াও আমাদের বিভিন্ন ইভেন্ট আমরা করছি, যার ফলে বিশেষত কালচারাল অনুষ্ঠান, সেই কালচারাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা ব্যাপক সংখ্যক মানুষের কাছে এই মেসেজগুলো দেওয়া যে আসলে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইনকে কিভাবে কাজে লাগিয়ে সুষ্ঠু বিচারের আওতায় সকল অপরাধীকে নিয়ে আসা যায় সেই প্রক্রিয়া নিয়েই কিন্তু আমরা কাজ করছি। পরে ফিরছি। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কালিগঞ্জ থেকে ফাতেমা বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বন্ধু, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ছিল যে কোনো আমি যদি নারী নির্যাতনের শিকারের ক্ষেত্রে যদি থানায় অভিযোগ দিতে যায় আর যদি অভিযোগ না নেয় সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা বন্ধু, আপনি সাথেই থাকুন। স্যার, উনি বলছিলেন যে থানায় যদি অভিযোগ দিতে যায়, যখন না নেয় তখন কি করবে সে? সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2000 সালের এই বিধানে বলা হয়েছে যদি থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে তৎক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যাবে এবং এই উদ্দেশ্যে আমরা এখানে আইন ও সালিশ কেন্দ্রের সাথে আমরা সংযুক্ত হয়ে সাতক্ষীরা স্বদেশের মাধ্যম দিয়ে আমরা এখানে এই সংক্রান্ত ভিকটিমদের পক্ষে আইনি সহায়তা দেওয়ার জন্যে বা আইনি লড়াই করার জন্যে আমরা এখানে একটু প্যানেল আইনজীবী তৈরি করা হয়েছে এবং সেই মাধ্যম দিয়ে আমরা আদালতে মামলা দায়ের করে ভিকটিমদের সুরক্ষা দেয়া হয়। ধন্যবাদ সকলকে। স্যার, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে মামলা আসলে শিশু সেক্টরগুলো কি কি কার্যক্রম করছে, তো আমরা দেখেন আমাদের নেটওয়ার্কিং কিছু কাজ আছে। আমরা সেখানে সাতক্ষীরাতে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম তৈরি করেছি, আমরা এখানে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক তৈরি করেছি এবং বিভিন্ন নারী গ্রুপ তৈরি করেছি এবং ইয়ুথ গ্রুপ তৈরি করেছি। কেন করেছি? যে এই ধরনের পারপিটরদেরকে যদি শাস্তির আওতায় আনতে হয় তাহলে একটি কম্প্রিহেনসিভ প্রেশার গ্রুপ প্রয়োজন। তো সেই কারণে কিন্তু আমরা বিভিন্ন সেক্টরে এই কাজটি করছি এবং তাদেরকে সাথে নিয়ে, সিভিল সোসাইটিকে সাথে নিয়ে, সাংবাদিকদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা আগায় যাচ্ছি এবং তাতে আমরা ব্যাপক সাড়াও পাচ্ছি। আমাদের যে সচেতনতা কার্যক্রম সেটি কিন্তু আপনি পেপার খুললেই দেখবেন কোনো না কোনো অ্যাক্টিভিটিস আমরা করছি এবং সেখানে মানুষের কাছে মেসেজটা যাচ্ছে। এই যে মেসেজ যাচ্ছে তার ফলে তিনি তার নিজের জায়গা থেকে আইনগত যে সুবিধা বা প্রক্রিয়া সেটি সম্পর্কে জ্ঞান লাভ করছেন এবং সেটি নিতে উদ্বুদ্ধ হচ্ছেন। এই প্রক্রিয়াটাই হচ্ছে এনজিওদের কাজ। এনজিওরা সবসময় চায় যে হ্যাঁ, সমাজে শান্তি থাক, সুস্থ একটি সমাজ বিকাশ হোক, বিকশিত সমাজ, কল্যাণমুখী সমাজ আমরা গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত এবং স্বাভাবিকভাবেই এই আইন সহায়তা কার্যক্রমটি তার একটি অংশ বিশেষ। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শ্রোতা, শিশু নির্যাতন নিয়ে লাইভ টক শো অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে স্বদেশ ও আইন সালিশ কেন্দ্র এর সহযোগিতায়। এবারে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে বাংলাদেশে কি শিশুদের সুরক্ষায় কোনো আদালত, ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত আছে কিনা? বাংলাদেশের শিশুদের অধিকার সুরক্ষার জন্য 2013 সালের শিশু আইন চালু হয়েছে এবং 2025 সালে এসে উক্ত শিশু আইনের ব্যাপক সংশোধনী আনা হয়েছে এবং শিশুদের নির্যাতনের বা শিশুদের আইনি অধিকার হরণ করা হলে সাথে সাথে মামলা করার জন্য আলাদা ট্রাইব্যুনালও করা হয়েছে। এর ট্রাইব্যুনালে মামলার ব্যাপক বিচার দ্রুত নিষ্পত্তি করার জন্যে
এটা 90 দিনের মধ্যে নিষ্পত্তি করার বিধান সম্বলিত আইন সংশোধন করা হয়েছে। এবং যে 2013 সালের যে আইন শিশু অধিকার আইন যেটা আছে সেটার ভিতরে শিশুদের ব্যাপকভাবে সেখানে বলা হয়েছে 1 থেকে 18 বছর বয়স পর্যন্ত নারী মানে মেয়ে শিশু এবং ছেলে শিশু। ফোন কল গ্রহণ করব। হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু কে বলছেন? হ্যালো 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 শ্রোতা বন্ধু কে বলছেন? হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি আরাসার থেকে বলছিলাম যে আসলে নারী নির্যাতন বিষয়ে যদি কেউ অভিযোগ করলে আসলে কি কি ধরনের সাজা হতে পারে এই বিষয়ে বলেন। আচ্ছা বন্ধু আপনি সাথেই থাকুন। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর বিশেষ বিধান যেটা চালু আছে সেটা সর্বনিম্ন শাস্তি আছে হলো 5 বছর এবং সর্বোচ্চ শাস্তি আছে মৃত্যুদণ্ড। এই আইনের যে ধারাগুলি আছে এই ধারাগুলিতে যেমন দহনকারী, পদার্থ দ্বারা জখম, পাচার, অপহরণ, মুক্তিপণ, ধর্ষণ এই পৃথক পৃথক ধারায় পৃথক পৃথক শাস্তির বিধান করা হয়েছে। সেখানে সর্বোচ্চ শাস্তির বিধান আছে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তির বিধান করা হয়েছে 5 বছর সশ্রম কারাদণ্ড। ধন্যবাদ। আচ্ছা বন্ধু আমাদের সাথেই থাকুন। স্যার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম শিশুদের সেখানে মেয়ে শিশু এবং ছেলে শিশু উভয়ের 18 বছর বয়স পর্যন্তকে শিশু বলে আইনে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদেরকে সেই আইনে মানে শিশুদের যে 2013 সালে যে শিশু অধিকার আইন পাস করা হয়েছে সেখানে শিশুদেরকে ব্যাপকভাবে আইনের তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে বর্তমানে আমাদের দেশে আইন পরিচালিত আছে এবং শিশুরা সেখানে যেমন একটি আইন আছে যে শিশুদেরকে মানে প্রচলিত জেলখানায় রাখা যাবে না, শিশুদেরকে আলাদাভাবে জেলখানার বাইরে শেল্টার হোম বা শিশুদের মানে সুরক্ষার জন্য আলাদা সেখানে রাখা ব্যবস্থা করা হয়েছে এবং সরকার থেকে এগুলোর ব্যবস্থা করা হয়েছে এবং যাদেরকে 1 থেকে 18 বছর বয়স পর্যন্ত এবং কোনো মামলায় তাদেরকে হাজতবাসে নেওয়া যাবে না। এই আইনে এই 2013 সালের শিশু আইনের ভিতরে বিধান রাখা হয়েছে এবং শিশুদেরকে তাদেরকে বাবা মার জিম্মায় অথবা তাদেরকে যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে শিশু শেল্টার হোম আছে সেখানে রাখার বিধান চালু করা হয়েছে এবং শিশুদেরকে ব্যাপকভাবে ওই আইনে সুরক্ষা দেওয়া হয়েছে যেটা শিশুরা গ্রহণ করতে পারে এবং এইটা করার জন্য সাহায্য করার জন্য আইন ও সালিশ কেন্দ্র এবং সাতক্ষীরা স্বদেশের মাধ্যম দিয়ে আমরা প্যানেল আইনজীবী দ্বারা এই শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট আছি। ধন্যবাদ সকলকে। আচ্ছা আরেকটু জানতে চাই আপনার কাছে যে শিশু বিষয়ে বললেন, তো এর কি আলাদা আলাদা কোনো ধারা আছে নাকি শিশুদের জন্য একই? শিশুদের আলাদা ধারা বলতে 2000 সালে যে আইন আছে সেখানে যেমন শিশু পাচার, শিশু তারপরে অপহরণ, তারপর শিশুর নির্যাতন এগুলো পৃথক পৃথক ধারা আছে এবং পৃথক পৃথক ধারায় শিশুদের শাস্তির বিধান মানে করা আছে, নির্যাতন করলে তাদেরকে শাস্তির বিধান করা হয়েছে এবং শিশু অধিকার আইন যেটা আছে 2013 সালে সেটা শুধুমাত্র সেখানে শিশুদের অধিকারের সুরক্ষা দেওয়ার জন্য ওই আইনটা আছে আর শিশুদের নির্যাতনের আইন হলো 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন। এই আইনের বিধানে তাদেরকে শাস্তির বিধান করা হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু কমেন্টস দেখতে চাই কে কে আছে আমাদের সাথে আছেন এমডি রবিউল ইসলাম, শুভকামনা রইল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আব্দুল সালাম, নির্যাতনের শিকার নারী জরুরি সময়ে কোথায় অভিযোগ করতে পারেন, ধন্যবাদ আপনাকে। তো দর্শক শ্রোতা আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাদের কিন্তু প্রশ্ন করতে পারেন অতিথিদের কাছে। তো আমি এবারের প্রশ্ন হচ্ছে আমার যে শিশুদের অধিকার ও সুরক্ষার জন্য সরকারের বিভিন্ন আইন ও নীতিমালা সম্পর্কে যদি বলেন অ্যাডভোকেট মোস্তফা জামান। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের মেন ভূমিকা পালন করে আসছে আমাদের মহিলা ও শিশু মন্ত্রণালয়। হ্যালো শ্রোতা বন্ধু কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা আমি গাজীপুর থেকে সোনিয়া বলছিলাম। আমার প্রশ্নটা হলো যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের পেপার পত্রিকায় দেখছি তো শিশু নির্যাতনের মানে ছড়িয়ে পড়তেছে আস্তে আস্তে। এখন আপনাদের কি মনে হয় যে আইনটাকে আরো কঠোর করা প্রয়োজন কিনা বা আরো কঠোর করলে শিশু নির্যাতনের হারটা আসলে কমবে কিনা, এটা আমার একটু জানার ছিল। আচ্ছা বন্ধু আপনি সাথেই থাকুন।
স্যার উনি যেটা বলছিলেন। হ্যাঁ, এটা আমরাও মনে করি যে শিশুদের এই নির্যাতন বা শিশুদের যেভাবে সহিংসতার শিকার পরিণত হলে তাদেরকে দ্রুত বিচার করার জন্য ইতিমধ্যেই সংশোধনী এনে এটা 90 দিনের ভিতরে বিচার শেষ নিষ্পত্তি করার বিধান চালু করা হয়েছে এবং আলাদা বিজ্ঞ আদালত তৈরি করা হয়েছে। সেখানে শুধুমাত্র সেই আদালতে শুধুমাত্র শিশুদেরকেই, মানে যারা শিশুরা যদি ক্ষতিগ্রস্ত হয় বা জখমপ্রাপ্ত হয় বা কোনো আইনের অধিকার বঞ্চিত হয়, তা সেখানে সেই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য বিশেষ বিধান রেখে 2025 সালের এই আইন পাস করা হয়েছে এবং অতি দ্রুত এই আইনের মানে ব্যাপক প্রচলন হবে আশা করছি আমরা। ধন্যবাদ। আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বিভিন্ন আইন ও নীতিমালা সম্পর্কে। নারী শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করে আসছে। এর মধ্যে আপনার নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 রয়েছে, পারিবারিক সহিংসতা আইন রয়েছে, এছাড়া বাল্যবিবাহ নিরোধ আইন রয়েছে এবং নতুন যে আইনটা হয়েছে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সহিংসতার শিকার নারী শিশুদের ডিএনএ পরীক্ষার যে বিষয়টা সেটা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে হবে। এছাড়া আমাদের যে নীতিমালার আলোকে মন্ত্রণালয় যে প্রাতিষ্ঠানিক যে উদ্যোগগুলো নিয়েছে এর মধ্যে অন্যতম হলো নারী শিশু নির্যাতন প্রতিরোধে আপনার বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রয়েছে, জেলা এবং উপজেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেল ওসিসি রয়েছে এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে যে সমস্ত নারী মানসিকভাবে বিপর্যস্ত হন তাদেরকে সুস্থতায় আনার জন্য, মানসিক সুস্থতা আনার জন্য তাদেরকে ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার চালু রয়েছে এবং এটার বিভাগীয় পর্যায়ে রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারও রয়েছে এবং এটাতে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিযুক্ত আছেন। এই সাইকোলজিস্টের মাধ্যম দিয়ে মানসিক যে স্বাস্থ্যসেবা এটা দেওয়া হচ্ছে ওখান থেকে। এছাড়া রয়েছে আপনার ডিএনএ পরীক্ষার জন্য ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ ল্যাবরেটরি, বিভাগীয় পর্যায়ে রয়েছে রিজিওনাল ডিএনএ ল্যাবরেটরি যেটার মাধ্যম দিয়ে কোর্টের আদেশ কিংবা তো দ্রুত গতিতে এই ফরেন্সিক রিপোর্ট ডিএনএ রিপোর্টটা সংগ্রহ এবং এটা প্রকাশের জন্য আপনার ওখানে যে নমুনাগুলো আছে নমুনা সংগ্রহের ব্যবস্থা আছে। এছাড়া রয়েছে নারী নির্যাতন প্রতিরোধে আপনার নারী সহায়তা কর্মসূচি, এটার আওতায় আপনার বিভাগীয় পর্যায়ে সেখানে আশ্রয় কেন্দ্র আছে, শেল্টার হোম, যেখানে যে সমস্ত নারী সহিংসতার শিকার হন, যেখানে শ্বশুর বাড়ি থেকে সে নির্যাতিত আবার বা পিত্রালয় থেকে সে বঞ্চিত, এই সমস্ত নারীদের আশ্রয় দেওয়ার জন্য মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রত্যেকটা বিভাগীয় শহরে শেল্টার হোম চালু করেছে। এটাই ছিল মূলত আইন ও নীতিমালার আলোকে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আমি একটু কমেন্টসে যাব। মামুন হোসেন উনি কমেন্টস করছে যে শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি এনজিও সংগঠনগুলো আর কি কি কার্যকরী পদক্ষেপ মানে গ্রহণ করতে পারে। ধন্যবাদ আপনাকে। দেখেন, শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন নানামুখী উদ্যোগ আছে, বিশেষত আইনগত সহায়তার জায়গাগুলো আছে। এনজিওরা যে কাজটি করতে পারে, এনজিওরা কিন্তু রুট কজ নিয়ে কাজ করে, ফলে যে শিশুটি নির্যাতিত হচ্ছে তার পারিবারিক যে অবস্থা সেটার বিবেচনায় এনজিও নিতে পারে এবং এনজিওরা নিচ্ছেও। আপনি দেখবেন একটি দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য এনজিওরা তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে আসে। সেটার মূল লক্ষ্যই হচ্ছে ওই পরিবারকে একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পরিবার হিসেবে গড়ে তোলা এবং তারা যাতে পারিবারিক কলহের মধ্যে না থাকে তার জন্য কাউন্সিলিং করা, জেন্ডার বেস বিভিন্ন কথাবার্তা বলা এবং জেন্ডার এবং ডেভেলপমেন্ট কনসেপ্টটাকে নিয়ে তাদের সাথে কাজ করা। এটা যদি ধারাবাহিকভাবে করা যায় এবং করেন তাহলে কিন্তু সেই পরিবারটি একটি শান্তিপূর্ণ পরিবার হতে পারে। শিশুদের নির্যাতনের ক্ষেত্রে আমরা দেখেছি পরিবারের বাবা মায়ের একটা বড় ভূমিকা এখানে রয়ে গেছে এবং বাবা মা যদি সবসময় তাদের নিজেদের দিকেই সবসময় খেয়াল করেন, সন্তানকে খেয়াল না করেন, তখন সন্তানটি অবহেলিত হয় এবং তখন সেই সন্তানটি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। তাছাড়া অনেক সময় আমরা দেখেছি আমাদের সমাজে এই মুহূর্তে পরকীয়া যে ঘটনাগুলো দেখছি, বাবা মা উভয়ই বিভিন্ন টেলিফোনের সন্ত্রাসে এবং আকাশ সংস্কৃতির সন্ত্রাসে সবাই আমরা আক্রান্ত হচ্ছি, যার ফলে ছেলে মেয়েরা নেগলেক্টেড হচ্ছে এবং সেই নেগলেক্টেড হওয়ার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের হতাশা তৈরি হচ্ছে এবং সেখান থেকে অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে এবং সেখানে নির্যাতিত হচ্ছে। তো
তো ফলে এনজিওরা কিন্তু এই সচেতনতামূলক কাজটি করে যাচ্ছে এবং এটা আরও ব্যাপকভাবে করা দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তো আমি এবারে জানতে চাচ্ছি যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনি কার্যকারিতা আরও কঠোর হওয়া দরকার কিনা, মোস্তফা আসাদুজ্জামান যদি বলেন আমাদের। হ্যাঁ, অবশ্যই কঠোর হওয়া দরকার এবং দ্রুত, আমরা যেটা মনে করি যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি যদি হয়, কারণ বিচার বিলম্বিত হলে দেখা যায় যে বিচার থেকে বঞ্চিত হয় বিভিন্ন কারণে। এই জন্যে এইটাকে দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্যে সরকার ইতিমধ্যেই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্যে আইন সংশোধন করে সংশোধনী এনেছে এবং এটা আরও কঠোরভাবে যদি আমরা মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারি, দেখা যাবে যে এই আইনের প্রয়োগটাও ভালোভাবে হবে এবং সেখান থেকে এই শিশুদের নির্যাতন বা শিশুদের হয়রানি বা যেভাবে হোক এগুলোও কমে আসবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। আমার একটু প্রশ্ন ছিল যে একটু যুক্ত হতে চাই যে নির্যাতন মামলা তো আছে, তো এই নির্যাতন মামলা যখন কার্যকর হয় তখন ধরেন একজন সন্তান যখন তার মার কাছে থাকবে, তো অনেক নির্যাতন আইন কিন্তু যে সন্তানের কিছু দেওয়ার কথা থাকে বাবার, তো সেটা কিন্তু প্রথমে বলে না আমি দেব, তারপরে ওখান থেকে কিন্তু সে বাড়ায় আসে যে আমি দেবো বলে, কিন্তু তারপরে যদি সে সেটা না করে, পালন না করে সেই দায়িত্ব, তো তার থেকে মানে কি করা উচিত, কি প্রয়োজন? আমাদের দেশে এই সংক্রান্ত আইন প্রচলন আছে এবং আইনের বিধানও আছে, কিন্তু দেখা যায় কি যে এগুলোর সচেতনতা নাই, প্রয়োগ নাই বলে আমরা অনেকে হয়তো বুঝতে পারি না বা জানতে পারি না। আইনের মাধ্যমে এগুলো প্রয়োগ করার যথেষ্ট বিধান আছে। যদি কেউ বাবা মা যে কেউ যার উপরে আদেশ হয়েছে যদি আইনটা তারা মান্য না করে, তাহলে মান্য করার জন্যে তাদের এই ধরনের আইনের বিধান রাখা হয়েছে, তাদেরকে সেখানে বাধ্য করারও আইন কার্যকরী আছে। আমরা সেই আইন থেকে আমরা আমাদের সুরক্ষার গ্রহণ করতে পারি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তোমার এবারের প্রশ্ন হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে মিডিয়া সেক্টরগুলো কী কী ভূমিকা পালন করতে পারে আপনি মনে করেন? নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মিডিয়া সেক্টরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। গণমাধ্যম যেমন সমাজে সচেতনতা তৈরি করে, তেমনি অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। টিভি, রেডিও, অনলাইন এবং পত্রিকার মাধ্যমে নির্যাতনের ধরন, কারণ ও প্রতিরোধের উপায় তুলে ধরতে পারেন। নারী শিশুদের অধিকার নিয়ে ধারাবাহিক প্রতিবেদন এবং বিষয়ভিত্তিক অনুষ্ঠান প্রচার করতে পারেন। সফল নারীর গল্প তুলে ধরে অনুপ্রেরণার সৃষ্টি করা যায়। এছাড়া কোথায় কিভাবে অভিযোগ জানানো যাবে তা সরল ভাষায় প্রচার করার সুযোগ রয়েছে। লিগ্যাল এইড অফিস, হেল্পলাইন নম্বর, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের তথ্য নিয়মিত প্রচার করার একটা সুযোগ থাকবে। ভুক্তভোগীর সম্মান বজায় রেখে সঠিক ও ন্যায়ভিত্তিক সংবাদ প্রচার করার সুযোগ রয়েছে। অপরাধের বিরুদ্ধে জনমত গঠন ও দ্রুত বিচার পরীক্ষা ত্বরান্বিত করতে চাপ সৃষ্টি করার একটা ভূমিকা মিডিয়া তৈরি করতে পারে। এছাড়া নির্যাতিত নারীর প্রতি সম্মান দেখানো এবং দায় না চাপিয়ে সমর্থনমূলক ভাষা ব্যবহার করা যায়। যাচাই বাছাই ছাড়া ছবি বা নাম প্রকাশ না করা। এছাড়া নাটক, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ইত্যাদির মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার একটা সুযোগ রয়েছে মিডিয়ার মাধ্যমে। বিশেষ বিশেষ দিবসে যেমন আন্তর্জাতিক নারী দিবস, শিশু অধিকার দিবস নিয়ে আলোচনার একটা সুযোগ থাকে। এছাড়া ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদিতে সচেতনতামূলক পোস্ট, হ্যাশট্যাগ, ক্যাম্পেইন ইত্যাদির মাধ্যমে প্রচারণা বাড়ানো যায়। জনপ্রিয় তারকাদের। স্যার আমরা একটি ফোন কল জি। করব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হামিদুল বলছি, সোনাটিগাড়ি থেকে। হ্যাঁ বন্ধু, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ বন্ধু, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমার হচ্ছে পূর্ণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পুরুষেরা নারীদের নির্যাতন করে না, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় পুরুষদের দৌড় দেওয়া হয়। আচ্ছা বন্ধু, আপনি সাথে থাকুন, বুঝতে পারছি যে মহিলাদের কথায় সবকিছু হয়েছে, কিন্তু পুরুষের কথা শোনা হয় না। এখন এর থেকে তো পুরুষেরাই নির্যাতিত বেশি হচ্ছে, পুরুষ নির্যাতন। এর থেকে পরিচয় পাওয়ার কি উপায় আছে আমরা একটু জানতে চাই। আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছেন স্যার যে এখন পুরুষ নির্যাতিত হচ্ছে নারীর দ্বারাই, তো এটা মানে সলিউশন কি? এটা ধন্যবাদ।
শ্রোতা বন্ধু, যে এই আইনের আওতায় যদি কেউ মিথ্যা অভিযোগ দায়ের করে, সেই মিথ্যা আদালত বিচার শেষে যদি প্রমাণিত হয় যে তার অভিযোগটা মিথ্যা ছিল, যে নারী এবং শিশু যে কেউ যদি মিথ্যা অভিযোগ দায়ের করে, তাহলে সেক্ষেত্রে সেই পুরুষ যে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সেক্ষেত্রে নারীও হইতে পারে, শিশুও হইতে পারে, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি এই 2000 সালের যে বিধান আছে সেখানে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে মামলা দায়ের করার আইনত সুযোগ রয়েছে এবং তিনি ইচ্ছা করলে মামলা দায়ের করতে পারে। এবং আদালতের সংশোধনী নিয়ে এবং এখন বলা হয়েছে আদালত এটা সুমোটোও করতে পারে, মানে আদালত নিজে উদ্যোগেও এই মামলা দায়ের করতে পারে। আগে যেমন ছিল ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি অভিযোগ না করত তাহলে এই আইনের আওতায় মামলা করা যেত না মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে। এখন আদালত যদি মনে করে যে কেউ মিথ্যা অভিযোগ করেছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তাহলে এই আইনের আওতায় আদালত নিজে উদ্যোগে ওই মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে শাস্তির ব্যবস্থা করতে পারে। ধন্যবাদ সকলকে। স্যার, আমি আপনার কাছে আবারও যাব, তার আগে একটু দেখে নিতে চাই আমাদের সাথে কোন কোন বন্ধু আছেন কমেন্টসের মাধ্যমে। আমাদের সাথে আছেন আনিসুর রহমান, আছেন আতাপুর থেকে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন মেহেদি হাসান শিমুল, আছেন লিখেছেন পারিবারিকভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ইউনিয়ন পরিষদ এনজিওদের মাধ্যমে প্রতিরোধ টিম গঠন করা উচিত। ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য। আমাদের সাথে আছেন ইসরাত জাহান রাহিমা, আছেন শুভকামনা লিখেছেন। আমাদের সাথে আছেন মেহেদি হাসান শিমুল, আবারও আছেন যে ফৌজদারি আইনে শিশু মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে, না হলে তাদের শিক্ষা অর্জনেই ব্যাহত হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আলিরাজ, আছেন আমরা অনেক সময় দেখি যে নারী বা শিশু নির্যাতনের শিকার হয়েছে, তার ছবি অনলাইনে বা মিডিয়াতে প্রকাশ করা হয়, কিন্তু অনুরোধ থাকবে যে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তির ছবি প্রকাশ না করে নির্যাতনকারীর ছবি প্রকাশ করার জন্য। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাব আবারও আপনার কাছে, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম। জি, আলোচনার বিষয় ছিল মিডিয়া সেক্টরগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে। তা সর্বশেষ যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের জনমত সৃষ্টি। এটার মাধ্যম দিয়ে আমাদের বর্তমানে যেহেতু আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদি রয়েছে, এটার মাধ্যম দিয়ে আমরা ভালোভাবে একটা জনমত তৈরি করতে পারি। পাশাপাশি জনপ্রিয় যে তারকা আছে তাদের মাধ্যম দিয়ে আমরা ইতিবাচক একটা বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। মিডিয়া হচ্ছে সমাজের আয়না, তারা যদি দায়িত্বশীলভাবে কাজ করে তবে নারী শিশু নির্যাতন প্রতিরোধে জনগণের মনোভাব বদলানো, আইন প্রয়োগে জবাবদিহিতা বাড়ানো এবং নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহনশীলতা গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমার এবারের প্রশ্ন হচ্ছে যে ভিকটিম বা তার পরিবার কিভাবে মামলা করতে পারে এবং কোথায় অভিযোগ করতে পারে? এই 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন যে আইনের বিধান, এই বিধান অনুযায়ী কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেমন নারী এবং শিশু সে সরাসরি থানায় মামলা দায়ের করবে, এই এইটাই বলা হয়েছে। এবং থানা কর্তৃপক্ষ যদি কোনো কারণে মামলা নিতে না অপারগতা প্রকাশ করে সেই ক্ষেত্রে মানে সরাসরি বিজ্ঞ ট্রাইব্যুনালে এইটা মামলা করার আইনত ভিত্তি দেওয়া হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা আইন ও সালিশ কেন্দ্র এবং সাতক্ষীরা স্থানীয় সদস্যের উদ্যোগে আমাদের এখানে প্যানেল আইনজীবী নিয়োগ করা আছে এবং তাদের মাধ্যম দিয়েও আপনারা যদি প্রয়োজন মনে করেন সহায়তা নিতে পারেন। এবং এই সহায়তাটা সম্পূর্ণ এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা নারী বা শিশুদেরকে বিনামূল্যে দেওয়া হয় এবং আইনের সহায়তা যতদূর সম্ভব দেওয়া হয় এবং তাদেরকে তাদের সুরক্ষার জন্য যত রকমের মানে যতটুকু পারা যায় আইনের ভিতর দিয়ে তাদেরকে সেই সুরক্ষাটাও দেওয়া হয় আইন ও সালিশ কেন্দ্র এবং স্বদেশের মাধ্যম দিয়ে। ধন্যবাদ। স্যার, আমরা আরেকটু কমেন্টস দেখতে চাই যে আলিরাজ আছে আবারও আমাদের সাথে, যে নারী শিশু নির্যাতন বিষয়ক কোনো ধরনের গণশুনানির আয়োজন করা যায় কিনা জানতে চেয়েছে। আর আছেন ইসরাত জাহান রাহিমা, আছেন নারী ও পুরুষ এবং মিউচুয়াল ডিভোর্স হলে তারপর কি নারী তার দেনমোহরের দাবি করতে পারবে কিনা? আইন তো এটাই স্পষ্ট, দেনমোহরটা তো যেদিন তার বিবাহ সম্পন্ন হয় এবং সেদিনই সে দেনমোহর পাওয়ার অধিকারী হয় এবং যেটা আমরা হকদার বলি। এবং এই দেনমোহরটা তার অলরেডি পাওনা হয়ে যায় এবং সেটা বিচ্ছেদের মাধ্যম দিয়ে হোক, এই বিচ্ছেদের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরকম আইন না। আইনটা হলো যেদিন বিবাহ হয় তারপর থেকে তারা স্বামী স্ত্রী হিসাবে ঘর সংসার করবে তখন থেকে এই মানে দেনমোহরের তার পাওনা হয়ে যায় এবং সেটা সে অলরেডি যে কোনো সময় স্বামী স্ত্রী
মানে যাদের ঘর সংসার করাকালীন সময় যে কোনো সময় নিতে পারে। বিচ্ছেদ হইলে আমরা সাধারণত দেখি যে এই সমাজে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকমই যে যখন বিচ্ছেদ হয় তখন দেনমোহরের টাকা দেওয়ার প্রয়োজন মনে হয়, কিন্তু এটা নারীর এটা অধিকার না, এটা আইনের ভিত্তি হলো যে নারী তার বিবাহ সম্পন্ন হবে এবং সাথে সাথে সে দেনমোহরটা পাওয়ার আইনত হকদার হবে, এবং সে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তার স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় থাকা অবস্থায়ও সে এটা আদায় করার যথেষ্ট তার আইনি ভিত্তি আছে এবং সে আদায় করে নিতেও পারে যদি প্রয়োজন মনে করে। ধন্যবাদ সকলকে। এবার প্রশ্ন হচ্ছে, শিশু নির্যাতন প্রতিরোধে একজন শিশু নেতাদের কি কি দায়িত্ব আছে, এ বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। শিশু নির্যাতন প্রতিরোধে একজন শিশু নেতা বা চাইল্ড লিডারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, যা তারা সমাজের সচেতনতা গড়ে তুলতে ও শিশুদের অধিকার রক্ষায় পালন করতে পারে। শিশু সভাপতি, বন্ধু বা পাড়া মহল্লায় শিশুদের অধিকার ও নির্যাতনের ধরন সম্পর্কে তারা সচেতন করতে পারেন। সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দিতে পারেন। কেউ নির্যাতনের শিকার হলে তা গুরুত্ব দিয়ে দেখা যেতে পারে। শিক্ষক, অভিভাবক, স্থানীয় শিশু সুরক্ষা কমিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন। নির্যাতিত শিশু যাতে নিরাপদ বোধ করে সেজন্য মানসিক সমর্থন দেওয়া অতি জরুরি। তাকে ভয়ের বদলে সাহস জোগানো এবং উপযুক্ত সাহায্য নিতে উদ্বুদ্ধ করানো যেতে পারে। এছাড়া শিশুদের মতামত সংগ্রহ করে স্কুল বা কমিউনিটি পর্যায়ে উপস্থাপন করা, স্থানীয় সভা, অনুষ্ঠান বা ক্যাম্পেইনে শিশুদের প্রতিনিধি হিসেবে কথা বলা, স্কুল, পরিবার বা কমিউনিটিতে শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও নির্যাতনমুক্ত পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে পারেন। তাছাড়া বাল্যবিবাহ, শিশু শ্রম, যৌন হয়রানি প্রতিরোধে ইত্যাদির ক্ষেত্রে অবস্থান নিতে পারেন। শিশু অধিকার ভিত্তিক বিভিন্ন যে কার্যক্রম রয়েছে সেগুলোতে অংশগ্রহণ ও নেতৃত্ব দিতে পারবেন। নিজের আচরণে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে অন্য শিশুদের শ্রদ্ধা, লিঙ্গভিত্তিক বৈষম্য না করা এবং সহানুভূতিশীল আচরণ তারা দেখিয়ে যেতে পারে। একজন শিশু নেতা নিজেই যেমন সচেতন থাকে, তেমনি অন্যদের সচেতন করে, উদ্বুদ্ধ করে এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে ইতিবাচক পরিবর্তনের পথে সমাজকে এগিয়ে নিতে পারেন। তাদের শক্তিশালী কণ্ঠই ভবিষ্যতে আমাদের সমাজ গঠনের নিয়ামক হতে পারে। মূলত চাইল্ড লিডারদের ভূমিকা একজন সিভিল সোসাইটিতে যেভাবে একটা ভূমিকা পালন করে সিভিল সোসাইটির লোকজন, তারপর প্রশাসনিক যে সমস্ত অফিসার যারা আছেন, প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, স্থানীয় যে লোকাল প্রশাসন আছে, এদের সাথে এনজিও প্রশাসন আছে, এদের সাথে সমন্বয় করে একজন চাইল্ড লিডার বেশ ভালো ধরনের ভূমিকা রাখতে পারেন এই শিশু নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো এবারে মাধবচন্দ্র দত্ত, আপনার কাছে জানতে চাই যে শিশু নির্যাতন প্রতিরোধে একজন সচেতন অভিভাবক হিসাবে আপনি কতটা সচেতন? দেখেন, শিশু নির্যাতন প্রতিরোধের মূল ভূমিকাটাই কিন্তু পরিবার থেকে আসা উচিত। সেক্ষেত্রে একজন সচেতন অভিভাবকই পারে শিশুকে সুরক্ষা দিতে, সর্বোত্তম সুরক্ষা দিতে। শিশুরা কিন্তু দেখবেন সবসময় শিশুদের সাথেই মিশতে চায়। তো শিশুরা যখন শিশুদের সাথে মিশে খেলাধুলা করে তখন তাদের খেলার মধ্য দিয়েই কিছুটা সহিংসতা হতে পারে। সেখানে যদি পরিবার জড়িয়ে যায় সহিংসতায় ওই শিশুদের সাথে, তাহলে কিন্তু এই বড় ধরনের সহিংসতা তৈরি হয়। সেই ক্ষেত্রেই আসলে শিশুদেরকে ভাবতে হবে শিশুর মতো করে। শিশুদেরকে যদি আমরা শিশুদের মতো করে না ভাবতে পারি তাহলেই কিন্তু সমস্যাটা তৈরি হয়। ফলে এটা কিন্তু স্যার এমন হচ্ছে এখন যে বাচ্চারা একটু কিছু না, সেটার কারণটাই তো আমি বললাম। আমরা কিন্তু শিশুদেরকে শিশু মতোই ভাবতে চেষ্টা করি না, আমরা সেটাকে নিজেদের বড়দের কাছে টেনে নিয়ে আসি এবং সেন্টিমেন্টাল হয়ে যাই। ফলে পরিবারের উচিত হবে শিশুদের সবসময় শিশুর পরিবেশের মধ্যে, শিশু বান্ধব পরিবেশের মধ্যে বেড়ে ওঠার সুযোগ দেওয়া, যেটা আমাদের একান্নবর্তী পরিবারে কিন্তু সবসময় ছিল। আজকে সেটা নাই বলেই কিন্তু এই সমস্যাটা আমরা দেখছি। আজকে দেখেন শিশুরা তার মন খুলে খেলা করার মতো কোনো স্পেস নাই, কারোর সাথে মিশতে পারে না। সকালবেলা ভারী একটা ব্যাগ নিয়ে দৌড়াতে হয় এবং বিকালবেলা শিক্ষকের অত্যাচার, এর মধ্যে দিয়ে শিশু মনের যে বিকাশ হওয়ার দরকার সেটি হচ্ছে না, যার ফলে শিশুরা কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে এবং সহিংসতার দিকে চলে যাচ্ছে। ফলে পরিবারকে এটাও কিন্তু খেয়াল করতে হবে, একটা শিশুকে বেড়ে ওঠার জন্যে তার যে পরিবেশ দরকার সেটা পরিবার থেকেই করে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক শ্রোতা, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি শেষবারের মতো আপনার কাছে জানতে চাই যে কোনো মেসেজ আছে কি না নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে? একটা বিষয় এখানে উল্লেখ করা দরকার, আমরা অনেক সময় যে শিশু নির্যাতন এবং নারী নির্যাতনের যে মামলাগুলো হয়
অনেক সময় দেখা যায় যে উন্মুক্ত আদালতে, যেহেতু বিচার ব্যবস্থা উন্মুক্ত, এটা সংবিধান স্বীকৃত, এই ক্ষেত্রে দেখা যায় যে সবার সামনে কোনো নারী বা শিশু এই মামলাগুলো সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে তারা দ্বিধাগ্রস্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে এই আইনেরই বিধান আছে, বিজ্ঞ বিচারক এটা ক্যামেরা ট্রায়াল হিসাবে গণ্য করে এবং একটি আদালতের নির্জন কক্ষে বা যে কোনো জায়গায় শুধুমাত্র অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তি এবং তাদের পক্ষে যদি কোনো ব্যক্তি থাকে তাদের উপস্থিতিতে এই মামলাগুলো সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার জন্য বিশেষ বিধান এই আইনের ভিতরেই আছে। সেখানে শিশুদেরকেও বিজ্ঞ বিচারক, যেহেতু অনেক লোকের ভিতরে শিশুরা কথা নাও বলতে পারে, সেক্ষেত্রে বিজ্ঞ বিচারকের এই ধরনের আয়োজন করার সুযোগ এই আইনের আওতায় আছে। এই সুযোগগুলো নিতে পারেন যদি গ্রহণ করে, যদি শিশুরা মনে করে। আর শিশুদের সাক্ষ্য গ্রহণ করার ক্ষেত্রে বিজ্ঞ বিচারকের একটা ব্যাপক ভূমিকা পালন করতে হয়, কারণ শিশুরা কিন্তু নিষ্পাপ, এরা কিন্তু মিথ্যা সত্য এরা বোঝে না, এরা বোঝে যেটা ঘটেছে সেইটাই এরা বলতে চায় এবং সেইটা বলার সুযোগটা করে দেওয়ার দায়িত্ব আমাদের মনে হয়েছে এই আইনের আওতায় বিজ্ঞ বিচারকদেরকে। যদি তারা সেইভাবে শিশুদেরকে যদি মানে এ দিয়ে তাদের মনের ভিতরে এরকম কিছু নির্ভয়ের আচরণ করতে পারে, তাহলে শিশুরা সত্য কথাটা বিজ্ঞ বিচারকের সামনে নির্দ্বিধায় উপস্থাপন করতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। এবং এই আইনের প্রয়োগ করলে, এই আইনে যদি আমরা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারি এবং দ্রুত নিষ্পত্তি করা যায় আইনের বিধান অনুযায়ী, তাহলে হয়তো নারী ও শিশু নির্যাতন কালক্রমে হয়তো কমে আসবে এবং হয়তো অদূর ভবিষ্যতে এগুলো বন্ধ হওয়ার সম্ভাবনাও আছে। ধন্যবাদ। জি, শেষ মেসেজ। বর্তমান সময়ে যেটা আলোচিত বার্তা একটু আগে আমরা মোবাইল কথোপকথনে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে পুরুষ নির্যাতন হলে সমাধানের উপায়টা কি। এখানে আইনেও যেমন সমাধানের একটা বিষয় আছে যে যদি মিথ্যা মামলা হয়, মিথ্যা মামলার একটা বিষয় আছে যে কোর্ট এখন স্বপরিণোদিত হয়ে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। এর পাশাপাশি আপনার একজন পুরুষ যদি নির্যাতনের শিকার হন, তিনি নির্যাতনের কারণে ওই নারীর বিরুদ্ধে মামলা করতে পারেন, সে সুযোগটা আছে। উনি যদি পুরুষের কাছে কোনো নারী যদি যৌতুকের দাবি করেন, সেটার জন্য তিনি মামলাও করতে পারেন। এ ধরনের সুযোগ বর্তমানে রাখা আছে, একটা বিশেষ বার্তা। পাশাপাশি নারী শিশু নির্যাতনের প্রতিরোধের ক্ষেত্রে আমাদের সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান স্টপ ক্রাইসিস সেল ওসিসি চালু রয়েছে। এটার মাধ্যম দিয়ে উক্ত নারীর যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা, কাউন্সেলিং সেবা, তাছাড়া আইনি সেবা, পুলিশি সহায়তা, এটার পাশাপাশি তাকে আশ্রয় সেবা এবং সে যদি কোনো প্রশিক্ষণ নিতে চায় ওই অবস্থায় তাকে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যম দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা দেওয়া হচ্ছে। এছাড়া কোনো নারী শিশু নির্যাতনের শিকার হলে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটি হটলাইন নম্বর আছে 109। প্রত্যেকটা স্কুলের বইয়ের পেছনের পৃষ্ঠায় নম্বরটা দেওয়া আছে। তাছাড়া বিভিন্ন রেডিও টেলিভিশনে হটলাইনের বিষয়ে প্রচার প্রচারণা চলতেছে। এই হটলাইনের মাধ্যমে ফোন দিলে নির্যাতনের শিকার নারী শিশু তাৎক্ষণিক তাকে উদ্ধার করে যে ধরনের সহায়তা তার পাওয়া প্রয়োজন সেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের সাতক্ষীরাতে আমাদের স্বদেশ সংস্থার হটলাইন নাম্বার আছে, এই নম্বরে ফোন করে তারা সে সকল ধরনের সেবা নিতে পারেন এবং যত ধরনের আইনি সেবা আছে সেটাও তারা নিতে পারেন। এবং এই সেবাটা নেওয়ার মাধ্যমে আমাদের সাতক্ষীরা অঞ্চলের নারী শিশু নির্যাতন অনেকাংশে হ্রাস করা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে। স্যার, এবার আপনার কাছে শেষবারের একটা মেসেজ। দেখেন, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে নারী শিশু বান্ধব একটি সমাজ প্রতিষ্ঠা, যেখানে এই কল্যাণকর সমাজ ব্যবস্থায় কোনো ধরনের নারী শিশুর উপরে কোনো সহিংসতা হোক সেটা আমরা চাই না। সেজন্যই আমাদের এই আইন সহায়তার উদ্যোগ, সেজন্যই আমাদের আজকের আলোচনা। এবং এনজিও হিসাবে আমি বলবো তাদের মূল লক্ষ্যই হওয়া উচিত সোশ্যাল সেফটি, সোশ্যাল পিস। সেটা যদি থাকে তাহলে সব কিছু সম্ভব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, আজ আমাদের লাইভ টক শো অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জনাব মোস্তফা আসাদুজ্জামান, সিনিয়র আইনজীবী, জজ কোর্ট সাতক্ষীরা। আর ছিলেন জনাব আব্দুল হাই সিদ্দিক, প্রোগ্রাম অফিসার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল ওসিসি, সদর হাসপাতাল সাতক্ষীরা। আর ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক, বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব মাধব চন্দ্র দত্ত।
সবাইকে অনেক ধন্যবাদ। আর দর্শক শ্রোতা, আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন সবসময় রেডিওতার সাথে। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক লাইভ টক শো অনুষ্ঠানের শেষ প্রান্তে। এবার বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে একটি কথা, আসুন শিশুদের প্রতি সকল প্রকার সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সকলে সোচ্চার হই, সকলে মিলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। অনুষ্ঠানের সঞ্চালনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি প্রতিমা রানী, প্রকৌশলী দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মামুন হোসেন। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সার্বক্ষণিক আইনি সহায়তা পরামর্শ পেতে যোগাযোগ করুন স্বদেশ হটলাইন নাম্বার 013396268884। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন, এই কামনায় আজকের মতো বিদায়।